তোমরা যদি আমার বানানো রোস্ট এই প্রথম দেখে থাকো, ভিডিওতে রোস্টের আগুন স্তরে স্তরে বাড়বে, তাই শেষ অবধি দেখলে মনটা শক্ত রেখো। লাস্ট ভিডিওতে আমার লেটেন্টের এই ছবিটা দেখে সবাই আমায় ডিএম করছে, দাদা তোমার এপিসোডটা কবে আসবে, তোমার নামেও কি এফআইআর হয়েছে, প্লিজ সবটা জানাও আমাদের, তুমি হিন্দি বলতে পারো। ফার্স্ট অফ অল, হ্যাঁ हम হিন্দি বলনে জানতে হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড অফ অল সময় লেটেন্ট এসবে পরে আসছি, কারণ আমার কিছু সিরিয়াস কথা বলার আছে এই নিয়ে। কিন্তু তার আগে আমায় বলো, ফিটনেস ইনফ্লুয়েন্সাররা তোমায় ফিট হতে ইনফ্লুয়েন্স করে, ট্রাভেল ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্স করে ঘুরতে যেতে, রোস্টাররা ইনফ্লুয়েন্স করে গালাগাল দিতে, কিন্তু এই কাপল ইনফ্লুয়েন্সার গুলোর উদ্দেশ্যটা কি তোমরা আমায় প্লিজ কমেন্টে জানাও। নিউটনের মাথায় আপেল পড়া যেমন নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন, তেমন কোন নেড়ার মাথায় আস্ত একটা বেল পড়ায় এই বুদ্ধি আসলো যে আমার মনে হয় ছেলে মেয়েদের এবার একটু কাপল হতে ইনফ্লুয়েন্স করবার সময় এসে গেছে। আমার মনে হয় এটার বলে দিতে হবে না যে আমাদের দেশে কি পরিমাণ প্রেম করা কমে যাচ্ছে। আর এটা হয়তো তোমাদের কেউ বলবে না, ইনফ্লুয়েন্সার হতে বিয়ে করাটা যে কি দরকার, প্রমাণ চাই। তুমি আজ একটা বেড়াল বা কুকুরের বাচ্চা, গালাগাল টাইপস না, আচ্ছা মানুষের বাচ্চাকে অ্যাডপ্ট করে বাড়িতে এনে খাওয়াও বা তাকে লেখাপড়া করাও, কেউ সেটা নিয়ে একটা কথা বলবে না। পাড়ার কাকু কাকিমারা দেখলেও বলবে আমি কিচ্ছু দেখিনি। তাই বলে এমন না যে ইনফ্লুয়েন্সাররা সেগুলো করে না, কিন্তু সেই ধরনের কন্টেন্টে খুব টেম্পোরারি ভিউজ দেয়, সেরকম কমেন্ট বা এঙ্গেজমেন্ট জেনারেট করে না। আবার অন্যদিকে দুম করে একটা বিয়ে করে নিয়ে বাড়ি ফেরো, এসে বলো সারপ্রাইজ, পারলে নিজে থেকে খরচা করে দেয়াল ফুটো করে তারা দেখবে। এনিওয়ে, তোমার কি মনে হয় ঘুরতে তো আমাদের পৃথ্বীজিৎ দাও যায়, কেমন আছেন সবাই, তাও চ্যানেলের নাম এক্সপ্লোরার শিবাজি কেন? ওয়াই শিবাজি ইজ অনলি দ্য বস? কারণ দুজনের মধ্যে সে বিবাহিত। আমি বলে দিচ্ছি, কলির কৃষ্ণ হয়ে থেকে কোনো লাভ নেই, এখন সব দাম শুধু রামে। কিন্তু গল্পটা যতটা সহজ তোমরা ভাবছো ততটা সহজ নয়। বেশ কিছু বছর আগে বাংলার বুকে কিছু ছেলে মেয়ের জন্ম হয়, একে অপরের থেকে কয়েক কিলোমিটার দূরে হলেও জন্মের পরেই কোথাও একটা ভাগ্য তাদের এক সূত্রে গেঁথে দেয়। বাড়ির লোক কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, তো কাউকে শিক্ষক বানানোর জন্য ফোর্স করে। কিন্তু যখন তোমার মধ্যে কিছুর জন্য সত্যিকারের ট্যালেন্ট থাকে না, তখন কেউ এত ক্ষমতা নিয়ে জন্মায় না যে তোমায় আটকাতে পারবে। তাদেরও পারেনি। তারা তাদের জীবন যুদ্ধের মাধ্যমে তাদের দিকে ওঠা সমস্ত আঙ্গুলগুলোকে নিজের বুড়ো আঙ্গুল দেখিয়ে ফাইনালি আজ প্রেম করে ব্লগ বানিয়ে ইউটিউবে আপলোড করছে। এনিওয়ে, এরা এমন এক প্রজাতির ইনফ্লুয়েন্সার যারা প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ, ভালোবাসা দিয়েও পেট ভরে। এরা নিজেদের ভালোবাসাকে এমন এক অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে যে আজ ওদের ভালোবাসা মনেটাইজড। তুমি আজ ধরো এমন একটা প্রেম করছো, হেই তুমি আর প্রেম করছো নাকি? আচ্ছা ধরো করছো প্রেম, তুমি আজ ধরো এমন একটা চাকরি করছো যেখানে পার্সোনাল লাইফে সমস্যা হলেও কাজের জায়গায় তার এফেক্ট পড়ে প্রফেশনাল লাইফে। এদের কিন্তু এসব সমস্যা নেই, কারণ এদের ঝগড়া ঝামেলা হওয়া মানে বড়ি উম্মীদ লাগায়ে থে ইন দোনো কে উপর। এনিওয়ে, তবে মাঝে মাঝে ওরা ভুলে যায় যে ওরা কাপল ইনফ্লুয়েন্সার, নাকি ভিউজ কমে যায়, তখন ওরা নিজেদের ফ্যামিলির জিনিসপত্র এমন দেখানো শুরু করে। এই পাশের বাড়িতে এমন চেঁচামেচি কিসের বলতো? পাশের বাড়ির নতুন বৌমা ভ্লগ করছে, আজকের এপিসোডটা দেখতেই হবে, মনে হয় শাশুড়িটাকে পেটাচ্ছে, বুঝলে? এনিওয়ে, আর একটু সাকসেস পেলে শুরু হয় সেই পাতি লোক দেখানো। আমাদের দেশে একজন ইনফ্লুয়েন্সারের থেকে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স কারা হয় জানো? আরেকজন ইনফ্লুয়েন্সারই। এদের কাছে সাকসেস মানে সেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র, আর সেগুলোকে শোকেস করা, সেই মাইন্ডলেস কন্টেন্ট বানাবে, আর হাতে টাকা এলেই শুরু হবে ফাইনালি স্বপ্নের গাড়ি কিনলাম, যেটা নিশ্চয়ই একটা বুলেট বাই দিবে, গাড়ির পরেই স্বপ্নের বাড়ি। ইনফ্যাক্ট এরা যখন নিজের এই প্রিটেনশিয়াস লাইফের থেকে বেরিয়ে এসব ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র ছেড়ে যেতে চায়, সেটাও হয় ওই পাহাড় বা সমুদ্রের ধারে গিয়ে সেই সেম লাইন। এই পাহাড়ে এলেই মনে হয় না সব ছেড়ে যদি এখানেই থেকে যেতে পারতাম, এখানে এলে মনে হয় এত সমস্যা, এত কিছু কিসের জন্যে? বিশ্বাস করো, জীবনে ভালো থাকতে গেলে না এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুর কোনো দরকার হয় না, দরকার হয় শুধু। এদিকে যে ভিডিওতে এই কথাগুলো বলছে সেটাই মনিটাইজড। হেলমেট না ইউজ করে স্পিডটা দেখো একবার, প্র্যাকটিক্যালি একটা ক্রাইম করা এদের কন্টেন্ট। তোমরা ঠিক জিনিসটা তো কোনোদিনও শেখাবে না, ভুল জিনিসটা শেখানোর অন্তত একটা লিমিট সেট করো। আর এইভাবে নিজেরা তো স্টুপিডিটি করবেই, সাথে হাজারটা বাচ্চার মাথায় এসব ঢোকাবে, তারপর তারাও ছুটবে এদের পাল্লা দিতে। দেখো ওদের একটা ফ্যানের উদাহরণ। তো গাইস দেখতেই পাচ্ছ, আমি ভালো নেই, আমার বাইক স্লিপ খেয়ে পড়ে যায়, আমি তারপরে মুখের বলে পড়ে যাই, আমার মুখে ডাইরেক্ট গিয়ে লাগে। একটা ছেলেকে যদি তুমি পাক্কা তুষারের মতন চুল কেটে তিথির মতন রং করে দাও, তুমি এই একটা জিনিস পাবে।
আমার হেটার্সরা আমার চুল দেখে আমাকে বলে ছাপরি। আরে ভাই, আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না, সেটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে, বুঝলি? শোনো ছেলের কথা, ভাই তোর নাপিত তোকে ঠকিয়েছে। এই ছেলেগুলো থুতু দিয়ে চুল দাঁড় করায়, আর সেলুন দেখলেই মিরর সেলফি নিয়ে চলে আসে চুল না কেটে। তাই নাপিত যখন এদের একবার খপ্পরে পায়, এমন ভাবে উসুল করে, আর এরা ভাবে আমি কি হাই মেনটেনেন্স হয়ে যাচ্ছি দিন দিন। ভাই তোর ভয় হয় না? তুই তো বাড়িতে যদি ভুল করে মেঝেতে শুয়ে থাকিস, বাড়ির লোক তোকে থেবড়ে যাওয়া টুথব্রাশ মনে করে ফেলে দেবে, বুঝলি? আবার বায়োতে লিখেছে আই এম সিঙ্গেল, দরকার নেই লেখার, তো চুল দেখে আমি এমনি ধরে নিয়েছি সেটা, বুঝলি? আর এই থিঙ্কিংটা যে কি ছেলেপেলের মাথায় ঢুকেছে। হ্যালো গাইস, আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি। একদিন নিজের অকাত এমন বানাবো। আমাকে আজকে এই হোটেলে ঢুকতে দেয়নি, একদিন আমি এমন বড় লোক হবো, এই হোটেলের খাবার বাড়িতে জোম্যাটো করে এনে। কেন? আর এত অকাত ফকাত বানিয়ে হোটেলেই বা থাকতে যাবি কেন? এর থেকে একটা স্বপ্নের বাড়ি বানাবি, বুঝলি? আর মানুষের জীবনে অনেক ফ্যান্টাসি থাকে, তোর এই গ্র্যান্ড হোটেলে ঢোকার ফ্যান্টাসিটা হলো কেন? ওটা সেলুন না যে ইচ্ছে হলো ঢুকে ছবি তুলে বেরিয়ে গেলাম। আর ওরম করলে তোকে গ্র্যান্ড হোটেল কেন, নন্দিনীদির হোটেল পর্যন্ত ঢুকতে দেবে না, বুঝলি? এনিওয়ে, নন্দিনীদি বলায় মনে পড়লো, তোমরা যারা আমায় বলো ফুড ব্লগারদের নিয়ে একটা ভিডিও বানাতে, তাদের একটা কথা খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে শেম অন ইউ পিপল। আমরা কি এখনো 2021-এ পড়ে আছি? নেই তো। বাংলা ইউটিউবে ফুড ব্লগারদের নিয়ে রোস্ট আজ থেকে 2 বছর আগে হলেও মানাতো। এখন আমরা অনেকটা এগিয়ে গেছি। আমরা এখন আর ফুড ব্লগার রোস্টে আটকে নেই, সেখান থেকে এগিয়ে ঠেলার ও পাশে চলে গেছি। এখন চাইলে দোকানদারগুলোকে নিয়ে একটা সেপারেট ভিডিও হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি ফেমাস হতে চাও, এখন আর ফুড ব্লগার হয়ে কাজ নেই। একটা খাবারের দোকান দাও, আর 2 বাতেলা মারায় এক্সপার্ট হও। আর বাতেলায় টিউটোরিয়াল দরকার, তো চলিয়ে শুরু করতে হ্যায়। পাচ্ছে পৃথিবীকে দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে দিলাম। দুবাইয়ে প্রমোশনে যাচ্ছি 7 স্টার হোটেল। স্ট্রিট ফুড ট্রেন্ডিং নাম্বার 1-এ আছে ডিজে অরুণ। দাদাগিরি তো আমি বলেই দিয়ে, দাদাগিরি বলো, দিদি নাম্বার 1 বলুন, যেটাই বলুন, আপনারা আসতে হবে আমার কাছে। স্বয়ং কৃষ্ণের মতো আবির্ভাব হয়েছে ডিজে অরুণ পৃথিবীতে। যতদিন থাকবে কৃষ্ণের মতো জীবনযাপন করবো। किसी को बुलाता नहीं, फ्रेश वैल्यू सबको बुलाता है। मेरा ही जलवा। ওই একটু আগে যে থেবড়ে যাওয়া টুথব্রাশ ভাইয়ের কথা বললাম, ওই ভাই বড় হয়ে এই কাকু হয়। ছোটবেলায় আজকে আমি ব্ল্যাক শার্ট পরে কেমন লাগছে বলে ফেলে যায় মনে হয়। আর বড় হয়ে এত বাতেলা ফাতেলা দিয়ে পাটুলি যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ বিভৎস ভাবে মানুষ জড়িয়ে ধরছে। এই জিনিসটা যাতে না হয় তার জন্য পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য, মুখে দেওয়া যায় না, উনি জীবনে এরকম খাবার কোনোদিন খান না। আজকে ওনার হাত জোর করে উনি বলবে উনি অন্যায় করেছে। যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো ভালোভাবে, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি সরি সব দোকানদারের। কোথাকার দোকানদারদের জন্য আপনি এই কমেন্টটা করছেন? কোনো দোকানদারদের সমস্যা, কোথাকার দোকানদার? এটা পাটুলি সমস্ত দোকানদারদের, পাটুলি বিশ্ব বাংলার সমস্ত দোকানদারদের এটাই বলছি, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো সরি। মেরা হি জলবা। এনিওয়ে, আর এই ফোন পে কাকুর আরো 2টো ভেরিয়েন্ট আছে, একটা হইচই রাজুদা আর একটা স্মার্ট চাওয়ালা। আমাদের উজ্জ্বল ব্রো এখন হইচইয়ের স্টার হয়ে যাওয়ার পর তার সব রাজনৈতিক প্রমোশন গুলো এখন ওরাই নিচ্ছে। এনিওয়ে, তবে মজার বিষয় সাইডে রেখে আমি একটা জিনিস মেনশন করতে চাইবো। রানু মন্ডল থেকে শুরু করে কাঁচা বাদাম, মাখা কাকু, শেষ কিছু বছরে এমন কত মানুষ ফেমাস হয়ে আবার হারিয়েও গেছে, কিন্তু এই দাদা অন্তত আমার দেখা প্রথম এমন কেউ যে নিজের এই ফেমটাকে ইউজ করেছে রিধিকা নামের এক বাচ্চা মেয়ের চিকিৎসায় সাহায্য করার জন্য। কিন্তু আমাদের দেশে ইনফ্লুয়েন্সার এখন প্রতিটা বাড়িতে থাকলেও গুড ইনফ্লুয়েন্সার ভীষণ অভাব। আর আমার বিশ্বাস মাঝে মাঝে তোমারও মনে হয় এমন ইনফ্লুয়েন্সারদের জায়গায় যদি আজ তুমি থাকতে, তাহলে কত মানুষের সাহায্য করতে পারতে যেটা আজ করতে পারছো না। আর আমি যদি বলি এমন একটা উপায় আছে যাতে না তোমার নিজের কোনো টাকা খরচ করতে হবে, না কারো থেকে একটা টাকাও চাইতে হবে। ভারতে প্রত্যেক 5 মিনিটে একজন মানুষ ব্লাড ক্যান্সার বা ব্লাড রিলেটেড কঠিন কোনো রোগে ডায়াগনোজড হয়। এমন হাজার মানুষ হয়তো এই মুহূর্তে অসহায়ভাবে অপেক্ষা করছে, যাদের একমাত্র আশা হতে পারো তুমি স্টেম সেল ডোনার হয়ে। কিন্তু রক্তের যেমন আলাদা আলাদা গ্রুপ হয়, তেমন স্টেম সেলেরও আলাদা টাইপ হয়, যাকে HLA টাইপ বলে। আর DKMS এমন এক গ্লোবাল নন প্রফিট অর্গানাইজেশন যাদের মোটো হলো উই ডিলিট ব্লাড ক্যান্সার, যারা কাজ করে একজন পেশেন্ট আর একজন ডোনারকে ইউনাইট করতে। কিন্তু কিভাবে করবে? স্টেপ 1, স্ক্রিনে দেওয়া ক্রাইটেরিয়া গুলো অনুসারে তুমি যদি হেলদি হও, তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের ডিটেলস ফিল করে রেজিস্টার করো। স্টেপ 2, তোমার কাছেও এমন একটা কিট ফ্রিতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সেই কিট
কিট খুলে ইনস্ট্রাকশন ফলো করে এমন সোয়াব টেস্ট করো। স্টেপ 3, তারপর তোমার টেস্ট করা কিটকে সেই কিটের ভেতর থাকাই খামের ভেতর ভরে রিটার্ন পাঠিয়ে দাও। রিটার্ন পাঠাতে খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করো, যা তোমায় এক হোয়াটসঅ্যাপ চ্যাটে নিয়ে যাবে। সেখানে নিজের ডিটেলস ফিল করে রিভার্স পিকআপ অ্যারেঞ্জ করার পর 24 থেকে 72 ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে তোমার লোকেশন থেকে পিক আপ করে নেওয়া হবে। এরপর তোমার টেস্ট কিট রিসিভ হয়ে যাওয়ার পর তোমার রেজিস্টার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ চলে আসবে। দ্যাটস ইট, তোমার কাজ এখানেই শেষ। এতটাই সহজ যেমনটা আমি করলাম। এরপর এই কিট টেস্ট হবার পর তুমিও আমার মতন অ্যাজ আ ডোনার রেজিস্টার্ড হবে আর নিজের এই ছেলে টাইপ জানতে পারবে। এরপর দেশে যদি কখনো কারো স্টেম সেল ট্রান্সপ্লান্টের দরকার হয় আর তার টাইপ যদি তোমার সাথে ম্যাচ হয়, তুমি তার জীবন বাঁচাতে পারবে। After donating the stem cells, I feel like she is a new family member and she is my mother also, because a mother gives life to a child and she give me a second life. এতটাই সহজ, নিচে ডেসক্রিপশনে লিংক রইলো। এবার টপিকে ফেরা যাক। তোমরা আমায় বলো, এরা একজন কন্টেন্ট ক্রিয়েটরের থেকে কোথায় কম? ওনারা নিজেদের মধ্যে কোল্যাব করে মানুষের অ্যাটেনশন চায়। আমি আছি সেই যে তোমার। তারপর যখন দেখে কোল্যাবে ফলোয়ার বাড়ে না, তখন নিজেদের মধ্যে আবার ফেক কন্ট্রোভার্সি করে অ্যাটেনশন চায়। কাকার পদ্মা পুরো ফাস্ট বন্ধুরা, কাকা এত ডায়লগ দেয় তো, কাকার পুরো পদ্মা ফাস্ট। আর এত খাটনির পরেও হইচই ওদেরকে সিনেমা বানিয়ে কাকে ডাকলো দাদাগিরি খেলতে? আপনি তো সেই ফেমাস লোক পকেটদার রাজু পরোটা, তাই তো? বেচারাদের আজ একটা প্রমোশন পেতে মলের বাইরে সিঁড়িতে বসতে হচ্ছে। এতে একটা আর্টিস্টের সম্মান কোথায় দাঁড়ায়? দরকারে টাকা পয়সা কিছু লাগবে, সব শিখে দিও, আমরা এমনি করবো কি দাদা? বসলেই কি হয় না? এনিওয়ে, এখানেও একটা নর্থ বেঙ্গল ভার্সেস সাউথ বেঙ্গল হয়েছে, তবে সেটা করেছে তুমি মানো চাই না মানো, আমাদের সবার মধ্যে একটু করে হলেও কিন্তু সিনেমা পাচ্ছে, আর দোষ হয় শুধু আমাদের মৃন্ময়দা। এনিওয়ে, ইনফ্যাক্ট সিরিয়াল আর্টিস্টরা তো বুঝেই গেছে এরকম ইনফ্লুয়েন্সার না হলে বা নিজের একটা ভ্লগ চ্যানেল না থাকলে এই যে সব হেয়ার স্টাইল দাড়ি স্টাইল যে বানিয়েছে সেই সেলুনের ইএমআই দেওয়া বন্ধ হয়ে যাবে। কারণ তোমরা তো জানোই এসব চুল বানানোর যা খরচা, বুঝলি? জাস্ট ভাবো, এরা কলেজে যাওয়ার বয়সেরও জিমে গেছে যাতে ব্রেনের বদলে শরীরের মাসেল বেশি ডেভেলপ হয়। বাবার পেনশনের টাকার 80% দিয়েছে যাতে ছেলে আমার লো কার্ব ডায়েট করতে পারে। মা সেলফ হেল্প গ্রুপ থেকে লোন নিয়ে আইফোন কিনে দিয়েছে যাতে মেয়ে আমার ইনস্টায় রিভিলিং ছবি ছাড়তে পারে। অ্যাক্টিং না, এখানে বাংলা সিরিয়ালের কথা হচ্ছে। ও সরি, মাই ব্যাড। এনিওয়ে, এত সব কিছুর পর ভাবো যখন ওদের বাড়ির লোক দেখছে মহানায়ক উত্তম কুমারের নাতি অভিনয় না করে ভ্লগ বানাচ্ছে। আমার জীবনের সবচেয়ে বড় অপমান, এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে এনিওয়ে, যেমন ধরো আমার আরেক কিছু প্রিয় ইনফ্লুয়েন্সারদের মধ্যে অন্যতম প্রেরণা দিদি ও সৈকত দাদা। আমি শিওর ওদেরও হইচই এর মধ্যেই উজ্জ্বল ব্রোয়ের মতন স্টার হিসেবে ডাকলো বলে। আর সৈকত দাদার এত কম সময়ের মধ্যে এত সফল একজন ইনফ্লুয়েন্সার হওয়ার অন্যতম কারণ দর্শক ইজ হিজ ফার্স্ট প্রায়োরিটি। যেমন ধরো সৃজিত মুখার্জি, আমরা তার থেকে আরেকটা অটোগ্রাফ চাই, 22 শ্রাবণ চাই, কিন্তু সে আমাদের কি দেয়? দশম অবতার, কাকাবাবুর প্রত্যাবর্তন। সিরিয়াসলি এটা কেউ দেয়? সৈকত দাদার থেকে এ বিষয়ে শেখা উচিত। যেমন ধরো ওর যদি একটা ভিডিও ভাইরাল হয়, যেমন ধরো এটা, ভাইরাল হওয়ায় দাদা বুঝলো যে দর্শক এটাই চায়, তখন দাদা নতুন কনসেপ্ট ট্রাই করবে না, নতুন স্ক্রিপ্টের পেছনে সময় নষ্ট করবে না, সেম স্ক্রিপ্টে তাই আরো 2টো ভিডিও শুট করে জাস্ট আপলোড করে দিল। বলো, তোমার ডান্স প্র্যাকটিস শেষ হলো? হলো রাত থেকে দিন। কোরিওগ্রাফারটাকে পেছনে শোনাবো, কেমন লাগছে? থ্যাংক ইউ। আবার এই কোরিওগ্রাফারটা, ওদের ইনস্টা হ্যান্ডেল বেসিক্যালি বচ্চনের মেরে আঙ্গনে মে গানটা, সেটারই এক একটা অ্যাডাপ্টেশন। जिसकी बीबी भूखी उसका भी बड़ा नाम है, उसका भी बड़ा नाम है, एंग्री उसका भी बड़ा नाम है, बूढ़ी उसका भी बड़ा नाम है। এনিওয়ে, আর তোমরা হয়তো জানবে না ওরা রিলেটেবল ভিডিও বানানোর পাশাপাশি খুব সফল একজন ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সারও। ওরা যদি কোথাও খেতেও যায় আর তার বিল যদি হয় 100 কোটি টাকা, সেখানে গিয়ে এত পরিমাণ ভিডিও ওরা বানাবে যে অন্তত 120% প্রফিট নিয়ে বাড়ি ফিরবে। ওরা তাই যখন কোথাও বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে টাকা চায়, তোমার মতন ওই মা ঘুরতে যাব টাকা দিবা ওরম ভাবে চায় না। ওরা যেভাবে চায়,
আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের ফাউন্ডার, সিইও এবং WTF, যেখানে আমি গত 2 মাস ধরে সাউথ কলকাতার পাব হোক বা ক্যাফে প্রত্যেক উইকেন্ডে বেড়াতে যাচ্ছি আর ভিডিও করে গোটা বাংলার ছেলে মেয়েদের, যাদের পাব বলতে কোনো এক ভাঙা বাড়ির ছাদ আর ক্যাফে বলতে পাড়ার মোড়ের চায়ের দোকান, তাদের রিলেটেবল কন্টেন্ট হিসেবে দেখাচ্ছি আর তারা তার সাথে রিলেটও করছে। আমি তাই এবার স্বপ্ন দেখছি বন্ধুদের নিয়ে দীঘা বেড়াতে যাবার। তাই শার্কস আমার আস্ক হলো 12,000 টাকা ক্যাশ উইথ 0% ইকুইটি। আমার একটা প্রশ্ন আছে, এই 12,000 টাকা কিসের জন্য? ওরম লাগে একটু। ডিড আই মেনশন আমরা ওল্ড দীঘাতে যাচ্ছি? দেখ, আমাকে এসব তুই শেখাস না। বন্ধুদের সাথে যাচ্ছিস তুই ওল্ড দীঘা, এসব দোগলাবাজি আমার সাথে করিস না, আমি আউট। অমন কেন করো গো? দেখ, তোকে পুরো টাকাটা দিতে আমি রাজি আছি, কিন্তু তার বদলে দিদি নাম্বার 1-এ ডাকলে আমায় নিয়ে যেতে হবে। আই গেস উই হ্যাভ আ ডিল। এনিওয়ে, ওরা একবার এক গয়নার কোম্পানির মিউজিক ভিডিওতে একটা অফার পায় যেখানে ওদের বিয়ে দেখানো হবে। তো রীতিমতো মিড ডে মিলও থাকবে। বিশ্বাস করো, বিষাক্ত ছেলে নিজের সত্যিকারের বিয়ে নিয়ে এতটা হাইপ ক্রিয়েট করা বাদ দাও, এতটা খরচাও করেনি যতটা এরা নকল বিয়ে নিয়ে হাইপ ক্রিয়েট করে নিজেরা তো কামিয়েছে। তাই নিয়ে সন্দেহবাতিক ভিডিও বানিয়ে আরো কত চ্যানেল যে নিজের রিচ বাড়িয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু হ্যাঁ, ওই বছর আগের প্রীতম জেফারের মতন কিন্তু ওদের ওপর দোষ আরোপ করলে চলবে না। দেখো, বোকা তো বানাইনি, আমরা এটাই বলেছি, উই আর নট টেলিং দ্য ট্রুথ, বাট আমরা কিছু মিথ্যেও বলছি না। তুমি আমার প্রত্যেকটা পোস্ট দেখবে। না, তুমি বলো, এসব ভিডিও, এসব ছবি থেকে কেউ কিভাবে ধরে নিতে পারে যে ওরা আসলে বিয়ে করছে? এনিওয়ে, বিয়ের কথা যখন উঠছেই তখন তাদের ভুললে কিভাবে চলে যাদের চ্যানেলই চলছে বিয়ের জোরে। না, এরা কোনো কাপল ব্লগার নয়, এরা বাংলার অধিকাংশ রোস্টার। লোকে বলে একজন সফল পুরুষের পেছনে সব সময় একজন নারীর অবদান সবচাইতে বেশি। এরা তার জলজ্যান্ত উদাহরণ, কারণ এদের, অবশ্যই তুমি যদি এটাকে সাফল্য বলো, তাহলে তার পেছনে শুধুই নারী। গভর্নমেন্ট যদি আজ ভালগার কন্টেন্ট সব জায়গা থেকে ডিলিট করে দেয়, তাহলে এদের প্রত্যেকের এক একটা বিয়ে করে নিয়ে কাপল ব্লগিং করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এনিওয়ে, গভর্নমেন্ট বলে মনে পড়লো শুরুতে যেটা বলছিলাম, সামাই রায়না, লেটেন্ট এবং তাদের প্রায় ব্যান হয়ে যাওয়া। রিসেন্টলি সামাই রায়নার ইন্ডিয়াস গট লেটেন্টে এই একজন এসে, তাও আবার একটা ইন্টারনেট থেকে ঝাপা জোক বলে সেটা বন্ধই করে দিল। যদি ওটা কোন অ্যাঙ্গেল থেকে জোক আমি জানি না। ওয়াচ ইওর প্যারেন্টস every day for the rest of your life. এই যে বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলে, তোমাদের বলছি, কমেডি না বুঝে করতে গেলে দেখলে তো কি হয়। এনিওয়ে, এতে বেশিরভাগ লোক তাদের জাস্টিফাই করতে নেতা মন্ত্রীদের দোষ গোনাচ্ছে। এসব যারা করছো তাদের আমি একটা কথাই বলতে চাইবো, তোমরা একবারও এদের বাড়ির লোকের কথা ভেবে দেখেছো? বাড়ির লোক ওদের কষ্ট করে বড় করেছে, বড় বড় সব কলেজে পড়িয়েছে, মানুষের মতন মানুষ বানিয়েছে, আর তাদের মনের অবস্থা কি হয় যখন তারা দেখে ওরা নিজেদের ভুল ঢাকার জন্য তুলনা দিচ্ছে সব ক্লাস 4-5 পাস করা মানুষদের। ইন মাই ডিফেন্স, আমার চ্যানেলের নামে কিন্তু মিস্টার 12 পাস। জোকস অ্যাপার্ট, একটা প্রশ্ন সব সময় ওঠে যে এইসব ভিডিও দেখে মানুষ কি শিখছে, বা সব ইনফ্লুয়েন্সারদের নিজের ভিডিওর মাধ্যমে কি মেসেজ যাচ্ছে সেটা খেয়াল রাখা উচিত। দেখো, আমি মনে করি একটা আইডিয়াল ওয়ার্ল্ডে যে কোনো রকম ক্রিয়েটার, তা সে ইন্টারনেটের জন্য ভিডিও বানাক বা বড় পর্দার জন্য ফিল্ম, কারোরই দায়িত্ব কাউকে কিছু শেখানো নয়। তাদের একমাত্র দায়িত্ব হওয়া উচিত তাদের ক্রিয়েশনের মাধ্যমে দর্শকের মধ্যে শুধুমাত্র একটা ভাবনার জন্ম দেওয়া। একটা আইডিয়াল ওয়ার্ল্ডে বর্ডারের মতন পেট্রিয়টিক ফিল্মও হতে পারে, আবার অ্যানিমেলের মতন মিসোজিনিস্টিক ফিল্ম, আমার মতন ক্লিন কন্টেন্টও থাকতে পারে, আবার ওদের মতন কন্টেন্টও। জাকির খানের মতন ইউনিভার্সাল কমেডিয়ানও থাকতে পারে, আবার সময়ের মতন ডার্ক কমেডিয়ানও। একজন দর্শকের দায়িত্ব সেগুলো দেখে তারপর ভেবে ঠিকটা গ্রহণ করে ভুলটা এড়িয়ে যাওয়া। কিন্তু ওই যে বললাম, আইডিয়াল ওয়ার্ল্ডে, আর এই আইডিয়াল ওয়ার্ল্ড ততটাই থিওরিটিক্যাল যতটা থিওরিটিক্যাল পিওর কমিউনিজম নিয়ে দেশ চালানো সম্ভব। কিন্তু আবার আর আমাদের সমাজে তা সে ছোট হোক বা বড়, কতটা পরিমাণে ভুলভাবে ইনফ্লুয়েন্স হয় তাতে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে এই ক্লিপটা প্রথমে দেখো। হিন্দুস্তান মে জব তক সলিমা হ্যায় লোগ बनते रहेंगे। এই ক্লিপটা আগেও যখন ইন্টারনেটে দেখেছিলে তখন নিশ্চয়ই এগ্রি করেছিলে। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এবার এটা দেখো। कितने 140 करोड़ की जिम्मेदारी आप सिनेमा के ऊपर नहीं डाल, कोई भी नहीं उठेगा ना उठा के चलो मुझे गुड्डू भैया बनना है। और अगर उसके अंदर ये थॉट आया है ना, वो गुड्डू भैया देख के नहीं आया, वो ऑलरेडी था, तो कोई एक बहाना चाहिए था। समाज नहीं बनता है सिनेमा से, वो जो लिखते होंगे वो समाज में पड़ा हुआ है। এটার সাথেও কোথাও কি একটা এগ্রি করছো? তার মানে দুটো ক্লিপের ক্ষেত্রেই আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি। ইনফ্যাক্ট সেকেন্ড ক্লিপের ক্ষেত্রেও যখন মনে হচ্ছে যে ঠিকই তো বলেছে, সিনেমা তো কাউকে ইনফ্লুয়েন্স করে না, তখনও কিন্তু ইনফ্লুয়েন্স না হওয়ার জন্য ইনফ্লুয়েন্সড হলাম। আমার মতে এই থিঙ্কিংটা যে আমি যেমন খুশি কন্টেন্ট বানিয়ে নিতে পারি, বাকিটা দর্শক বুঝে নেবে, সেটাও ততটাই পুরনো দিনের চিন্তা যতটা পুরনো দিনের চিন্তা মেয়েদের রাত করে বাড়ি না ফিরতে পারাটা। এই ধরনের চিন্তা সেই সময় মানাতো যখন ইন্টারনেট শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি সুপিরিয়র মানুষের কাছে অ্যাক্সেসেবল ছিল। আর দুর্ভাগ্যবশত এমন একটা সমাজে যেখানে ইন্টারনেট শিক্ষার থেকে বেশি সস্তা, সেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজের দায়িত্ব
সত্যটা বোঝা নিশ্চয়ই জরুরি, কারণ সব রকমের কন্টেন্ট থাক দর্শক বাকিটা বুঝে নেবে এই ধরনের আশা ছেড়ে দেওয়াটা এতটাই কেয়ারলেস। যতটা পর্ন অ্যাভেলেবেল থাক দর্শক ঠিক সেক্স এডুকেশন পেয়ে যাবে এমনটা ভাবা। আর্ট জিনিসটা একটা ম্যাজিক শো বা হাত সাফাইয়ের মতন, আর ইতিহাস সাক্ষী ম্যাজিশিয়ান যদি দর্শককে সেই ম্যাজিক দেখানোর সাথে সাথে সেটার পেছনে যে কোনো অলৌকিক ভিত্তি নেই সেটা অ্যাচিভ করার পেছনে শিক্ষা ও অধ্যাবসায়ের একটা বড় রোল আছে সেটা ক্লিয়ার না করে দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই দর্শকের টেন্ডেন্সি সেই অলৌকিক দিকেই ঝোঁকা। তাতে সেই শিল্পীর মান তো বাড়েই না, বরং বুজরুকে ভরে যায় সমাজ। আর পরবর্তীকালে হয়তো সেই নেতা মন্ত্রীরাই তাদের নিজের কাজে লাগায়। আর একজন শিল্পীর কাজই এটা সমাজকে বুঝে সেভাবে নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে সেই চ্যালেঞ্জটা ওভারকাম করা, নয়তো তোমার ক্রিয়েটিভিটিরই তো দাম থাকছে না। আর এই দায়িত্বকে এড়িয়ে গিয়ে দর্শককে টেকেন ফর গ্রান্টেড করে নিলে ওই তুমি যাদের পিআর এর কাজ করবে তারাই তোমায় বাস দেবে। এনিওয়ে, তাই বলে আমি গোটা বিষয়টাকে এমন ভাবে বললাম বলে এটা ভেবে নিও না যে গভর্নমেন্ট যেটা সময়ের সাথে করেছে সেটা ঠিক, আমি একেবারেই সেটা সাপোর্ট করি না। কিন্তু তার সাথে আমি এটাও মনে করি কারো পাশে দাঁড়ানো মানে তাকে আড়াল করে অন্যদের তুই ভুল করে চেঁচানো নয়, বরং পাশাপাশি দাঁড়িয়ে হাতে হাত রেখে বলা যে আমরা সবাই একসাথে কোথাও ফেল করেছি আর ঠিকটাও সবাইকে একসাথেই করতে হবে। নইলে যদি এসব কিছুতেই যায় না আসে, যা হচ্ছে হতে দিতে হয়, তাহলে এই আরজিকর নিয়ে ভিডিও বানানো, সোশ্যাল ইস্যুতে কথা বলা, সেটা আবার তোমাদের ভালো লাগলে কমেন্টে সাজেস্ট করা যে দাদা ওই আরেকটা টপিক নিয়ে ভিডিও বানাও, এসব কোনো কিছুরই কোনো দাম থাকে না। শেষে যদিও আমি এমন কোনো বড় কেউ নই যে তারা আমার ভিডিও দেখবে, তবু আমি গভর্নমেন্টের উদ্দেশ্যে 3টে লাইন বলতে চাইবো। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না, আর ডিকেএমএস এর লিংক ডেসক্রিপশনে রইলো, যাও কারো প্রাণ বাঁচাতে তাদের সাথে যুক্ত হও। আর এই ভিডিওর তোমার মতে বেস্ট পার্ট ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে আমায় মেনশন করতে ভুলো না। আর হইচইতে আমায় দেখতে চাইলে সাবস্ক্রাইবটা করো, 10K খুব কাছাকাছি। তাজ আমি আসি, গুড নাইট এভরিবডি, সুইট ড্রিমস।